আমরা গতদিন ডাইনামিক প্রোগ্রামিং শুরু করছিলাম, কিছু ডেফিনেশনস দেখছি। আজকেও সেটা শুরু করার আগে আমরা সেই ডেফিনেশনস গুলো একটু রিক্যাপ করে নিই। তারপরে আমরা মেইন টপিকে যাব। তো ডাইনামিক প্রোগ্রামিং এ যাওয়ার আগে আমাদের যে টপিকটা আমাদের হেল্প করবে সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকোয়ার, যেটা কিনা অলরেডি আমরা পড়ে ফেলছি। মার্জ সর্ট, কুইক সর্ট, এই সর্টিং এর মাধ্যমে আমরা ডিভাইড অ্যান্ড কনকোয়ার টপিকটা কভার করে ফেলছি। তো ডিভাইড অ্যান্ড কনকোয়ারে জাস্ট যেটা করা হইতো, আমরা প্রবলেমগুলোকে ইন্ডিপেন্ডেন্ট সাব প্রবলেমে ভাগ করে ফেলতাম। মানে ওইখানে কোনো প্রবলেমের মধ্যে কোনো কানেকশন ছিল না, সাব প্রবলেমসগুলোর মধ্যে টোটালি ইন্ডিপেন্ডেন্ট ছিল। এবং সাব প্রবলেমগুলো আমরা রিকার্সিভলি সলভ করতাম, এবং ফাইনালি প্রত্যেকটা সাব প্রবলেমের সলিউশনকে কম্বাইন করে অরিজিনাল প্রবলেমটাকে আমরা সলভ করতাম। সেটা ছিল ডিভাইড অ্যান্ড কনকোয়ার। যেমন আমরা দেখছি মার্জ সর্টের ক্ষেত্রে ছোট ছোট সাব অ্যারেতে আমরা ভাগ করে ফেলছি। ওই সাব অ্যারে গুলোকে আমরা সর্ট করছি, লেফট সাব অ্যারে, রাইট সাব অ্যারে। তারপর সেগুলোকে সর্টিং করে ফেলছি আলাদা আলাদা ভাবে, এবং ফাইনালি তাদেরকে আবার মার্জ করে ফেলছি। কুইক সর্টে একই কাজ করা হয়েছিল, ডিভাইড অ্যান্ড কনকোয়ার করেই একই সর্টিং করে করে করা হয়। তো এখানে আমরা বলছিলাম যে ডায়নামিক প্রোগ্রামিং যখন আমরা শুরু করব, তখন আমাদের দুইটা প্রপার্টিজ খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে, প্রথমত আমাদের অপটিমাল সাবস্ট্রাকচার থাকতে হবে। অপটিমাল সাবস্ট্রাকচার বলতে আমরা বলছিলাম যে আমাদের এমন একটা টার্মিনেটিং কন্ডিশন থাকতে হবে যে আমরা যদি রিকার্সিভলি এটা গ্রো করি, সেটা যদি এমন একটা টার্মিনাল কন্ডিশন থাকতে হবে যেটা কিনা অপটিমাল। মানে একদম যে প্রবলেমটা আমরা সলভ করতেছি সেটা সলভ করার একটা ন্যূনতম ছোট, একদম একদম ছোট্ট একটা প্রবলেম থাকতে হবে। তো সেটাকে আমরা বলতেছিলাম অপটিমাল সাবস্ট্রাকচার। আর আরেকটা বলতেছিলাম ওভারল্যাপিং সাব প্রবলেমস। ওভারল্যাপিং সাব প্রবলেম হচ্ছে আমাদের ডিভাইড অ্যান্ড কনকোয়ারে আমরা যেটা করছিলাম, যে আহ, আলাদা আলাদা সাব প্রবলেম তৈরি করছি, সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছিল। কিন্তু এখানে ডিপেন্ডেন্ট, মানে একটা সাব প্রবলেমের রেজাল্টের উপর আর একটা সাব প্রবলেম ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তার মানে এখানে আমাদের সেই ডিপেন্ডেন্সিটা আছে যেহেতু, সেহেতু আমাদেরকে কোন প্রবলেমটা আগে সলভ করবো, কোন প্রবলেমটা পরে সলভ করবো, সেটা বুঝে শুনে আমাদেরকে সলভ করতে হবে। এরপরে আমরা বলছিলাম যে আমাদের তিনটা বেসিক কম্পোনেন্টস লাগে রিকার্সিভ সরি ডাইনামিক প্রোগ্রাম সলভ করার জন্য। প্রথম কথা হচ্ছে যে আমাদের ডাইনামিক প্রোগ্রামিং এর রিকারেন্স রিলেশন চিন্তা করতে হবে। মানে কোন কাজটা আমাকে বারবার করতে হবে, এমন কোনো সম্পর্ক বা এমন কোনো কাজ এখানে আছে কিনা সেটা আগে আমাদের চিন্তা করে নিতে হবে। এরপরে কাজ হচ্ছে টেবুলার কম্পিউটেশন। যেহেতু আমাদের সাব প্রবলেমস গুলোর একটা রেজাল্ট আর একটার উপর ডিপেন্ড করতেছে, সেহেতু আমাদেরকে ওই সাব প্রবলেমস এর রেজাল্ট গুলোকে টেবিলের মধ্যে স্টোর করে রাখতে হবে। আদারওয়াইজ আমরা সেই রেজাল্টকে আবার নতুন করে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তো এটা হচ্ছে টেবুলার কম্পিউটেশন। এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ট্রেস ব্যাক। তো ট্রেস ব্যাক হচ্ছে আমরা ফাইনাল যে সলিউশন পাইলাম সেটা কোন কোন সাব প্রবলেমের সলিউশন ধরে ধরে আসছে, তো সেইটাকে ফাইনাল রেজাল্ট থেকে পিছন দিকে ব্যাক করা, অর্থাৎ ট্রেস ব্যাক করা। এই তিনটা প্রপার্টিজ আমাদের কম্পোনেন্টস অবশ্যই আমাদেরকে এই ডাইনামিক প্রোগ্রামিংয়ে মেনটেন করতে হয়। তো আমরা এখন এক্সাম্পলে চলে আসি। প্রথমত আমরা ফিবোনাকি সিরিজ নাম্বারটা করছিলাম, মনে আছে ফিবোনাকি সিরিজ কি ছিল? ফিবোনাকি সিরিজ কি এরকম? এই সবাই কি ভুলে গেছেন নাকি? ডেটা স্যার স্ট্রাকচার বা ও কোথাও ওয়াই করেন নাই? স্যার, যোগ হতে থাকবে মানে স্যার, এক একের সাথে পরের ইটারেশনে আবার এক যোগ হবে, তারপর আবার দুই যোগ হবে।
কে বলছে আপনার 1 যোগ 2 হয়? ফিবোনাকির প্রথম নাম্বার যেটা, ফার্স্ট নাম্বার যেটা, সেটা হচ্ছে 0 সিরিজের। অনেকে 0 থেকে শুরু করে, অনেকে 1 থেকে শুরু করে, সেটা বিষয়টা। আমরা ধরে নিচ্ছি ফিবোনাকির ফার্স্ট স্টার্টিং নাম্বার হচ্ছে 0 এবং সেকেন্ড স্টার্টিং নাম্বার হচ্ছে 1। থার্ড বা তার পরের যে নাম্বারগুলো হবে, থার্ড বা যা এর পরেও যত নাম্বারগুলো হবে, সবাই হচ্ছে তার প্রিভিয়াস নাম্বার দুইটার যোগফল হবে। জি স্যার। তাহলে থার্ড নাম্বার কত হবে? 1, 1 হচ্ছে। ফোর্থ নাম্বার কত? 2। 2। সবাইকে বুঝতেছি? ফোর্থ নাম্বার হচ্ছে সেকেন্ড নাম্বারে যেটা আছে এবং থার্ড নাম্বারে যেটা আছে, তাদের যোগফল। ফিফথ নাম্বারে কে হবে? 3। 3। সিক্সথ নাম্বারে কে হবে? 5। রাইট। এরপর সেভেন্থ কে থাকবে? 9 কে হবে? 13। তো এইভাবে আসলে গ্রো করতে থাকবে প্রত্যেকটা সিকোয়েন্স অনুযায়ী। যত তম ফিবোনাকি নাম্বার আমরা বের করতে চাচ্ছি, জাস্ট আমাকে কি করতে হবে? এই যে দেখেন, আমি যদি তম ফিবোনাকি নাম্বার বের করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, i-1 তম ফিবোনাকি নাম্বার প্লাস i-2 তম ফিবোনাকি নাম্বার। মানে যদি আমার হচ্ছে 10 নাম্বার হয়, তাহলে 10 নাম্বার বের করতে গেলে আমাকে 9 নাম্বার, তার মানে কি i-1 এবং আহ, কত বলে 8 নাম্বার, 8 নাম্বার এবং 9 নাম্বার। ঠিক আছে, এদের যোগফল আমাকে বের করতে হবে। এইটা হচ্ছে আমাদের ফিবোনাকি সিরিজ। ঠিক আছে, যেখানে ফিবোনাকি অফ তম নাম্বার হবে i-1 এবং i+i-2 এর সামেশন। তো এটা রিকারেন্স রিলেশন। কিন্তু রিকারেন্স রিলেশন এইটাই, যে আমি যে নাম্বারটাই বের করতে চাই না কেন, সব সময় তার প্রিভিয়াস দুইটার সামেশন যোগ করতে হচ্ছে ফিবোনাকি সিরিজের ক্ষেত্রে। ঠিক আছে, এইটাই রিকারেন্স রিলেশন। একই কাজ আমাকে বারবার করতে হচ্ছে, রিকারেন্স রিলেশন। আচ্ছা, সো তার মানে আমাদের ফিবোনাকি সিরিজ বের করতে গেলে আমাদের রিকারেন্স রিলেশন আছে, আমরা সেটা বুঝলাম। আচ্ছা, সো এখন দেখেন, এই যে আমি যদি F10 বের করতে চাই, আমার লাগতো F8 এবং F9। আবার F9 বের করতে গেলে আমার লাগবে F8 F7। আবার F8 বের করতে গেলে F7 লাগতেছে, F6 লাগতেছে। তাহলে আমাকে একটু বলেন তো, যে F9 যখন আমি বের করতেছি আর F8 যখন বের করতেছি, এরা কি ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট? স্যার ফিবোনাকি অনুযায়ী তো ডিপেন্ডেন্ট হয়, মানে যদি ওরকম হয় আগের দুইটার উপর নির্ভর করে তাহলে তো ডিপেন্ডেন্ট। হ্যাঁ, খুব সহজে একটা আমরা চোখে দেখতে পারতেছি যে দুইটা নাম্বারই F7 এর উপর ডিপেন্ড করতেছে, তাই তো? জি জি স্যার। স্যার। তার মানে F7 যদি আমাদের একটা সাব প্রবলেম হয়, ফিবোনাকি 7 যদি একটা সাব প্রবলেম হয়, আমি যেটা ওটা বলতেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট সাব প্রবলেম। F8 বের করতে গেলেও F7 এর রেজাল্ট লাগবে। তো F8 বের করতে গেলেও F7 এর রেজাল্ট লাগতেছে, অর্থাৎ এই আমরা ভেন চিত্র পড়ছি না, জি স্যার। তো কাইন্ড অফ ওইটার রেজাল্ট লাগতেছে। আবার ঠিক একইভাবে F9 বের করতে গেলে F8 F7 দুইটারই আমাদের রেজাল্ট লাগবে। ঠিক আছে, তো তার মানে কি, এই যে সাব প্রবলেম গুলো আমরা তৈরি করতেছি, এটা আসলে ইন্ডিপেন্ডেন্ট না, একটার সাথে আর একটা লিয়াজও আছে। তো এটাই হচ্ছে আমাদের, আমরা সহজেই দেখতে পাচ্ছি যে ডিপেন্ডেন্সি আছে। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে F10 যখন আমরা বের করতেছি, তখন এই F8 কতবার আমাকে ক্যালকুলেট করা লাগতেছে। F8 তো তাও ঠিক আছে, মানলাম, কিন্তু যখন আমি F100 দিব, তখন আমাকে বলেন তো F10 কতবার ক্যালকুলেশন করা লাগবে? কোনো সংখ্যা আছে এটার? এটা কিন্তু কোনো আমাদের বের করা কোনো সম্ভব না। মানে এই F9 আমাকে হয়তো বা হাজার হাজার বার কল হবে, F8 হাজার হাজার বার কল হবে। এখন একটু আমাকে চিন্তা করে বলেন যে প্রত্যেকবারই যদি এই হাজার হাজার কলের কারণে আমি যদি
রিকারেন্স রিলেশন মানে রিকার্সিভ কল দিয়ে দিই আরো হাজার হাজার বার, তো ওইটা তো ওই রিকার্শনে আটকে যাবে। মানে সলভ হবে ঠিকই, কিন্তু এত বেশি সময় লাগবে যেটা বলার বাইরে। কেউ চাইলে আপনি এই কাজটা করে দেখতে পারেন, রিকার্শন দিয়ে একটু করে দেখেন যে এফ ফিবোনাকি সিরিজের নাম্বার 10, প্রথমে 10 ইনপুট দিবেন যে 10 নাম্বার, 10তম ফিবোনাকি কত হয়, 20তম ফিবোনাকি কত হয়, 30তম ফিবোনাকি কত হয়। তো একটু টাইম ডিফারেন্স গুলো দেখেন যে ক্যালকুলেশন কত টাইম লাগতেছে। ঠিক আছে, অবভিয়াসলি কোনো না কোনো সলিউশন তো আসবেই যদি না ইন্টিজার ওভারফ্লো হয়, কিন্তু আপনার টাইম অনেক অনেক বেশি টাইম লাগবে। সো এত টাইম লাগার কারণ কি? কারণ হচ্ছে সেম কাজ অনেকবার করতে হবে। যেমন F100 যদি আমি বের করতে চাই, F9 হয়তো বা হাজার হাজার বার কল করতে হচ্ছে। তো এতবার কল করার দরকার কি? যখনই আমার F9 হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, তখন সেটাকে আমি একটা টেবিলে সেভ করে রাখি। মানে কনসেপ্টটা দেখেন, যখনই আমার F9টা তৈরি হয়ে যাবে, তখনই যদি আমি ওটাকে একটা টেবিলে সেভ করে রাখি, পরে যত হাজার বারই কল হোক না কেন, আমাকে আবার নতুন করে F9 কে ক্যালকুলেশন করার দরকার আছে? কথাটা কি বুঝেন নাই? এই আমি কি বলছি ধরতে পারছেন? জি স্যার। তো আমি যদি F9 প্রথম একবার, মানে প্রথম F9 ধরেন আমার ছিল না ক্যালকুলেশন করা, তো F9 ক্যালকুলেশন করা ছিল না, F9 কে আমি একবার মনে করেন ক্যালকুলেট করে ফেললাম, একদম বেস কেস থেকে ক্যালকুলেট করে ফেলছি F9 কে। F9 কে ক্যালকুলেট করার পরে আমি যদি একটা টেবিলে তার ভ্যালুকে সেভ করে রাখি, মনে করেন F9 এর ভ্যালু হচ্ছে এক্স, এটাকে আমি টেবিলে সেভ করে রাখছি। তো এখন F100 যখন আমি তৈরি করব, এই F100 তৈরি করার জন্য মনে করেন F9 হচ্ছে 10,000 বার কল হয়, আমি জাস্ট ধরে নিচ্ছি। তাহলে আমাকে বলেন, প্রতি 10,000 বারে কি আবার নতুন করে একদম গোড়া থেকে F9 তৈরি করার দরকার আছে? আচ্ছা, টেবিল থেকে ভ্যালুটা নিয়ে নিলেই হচ্ছে। রাইট, টেবিল থেকে আমি জাস্ট ভ্যালু চেক করলেই হয়ে যাচ্ছে। তাহলে কি এই যে ব্রাঞ্চিংটা, এই 10,000 বার যদি আমি ব্রুট ফোর্স করে করতাম, একদম বেস শুরু থেকে F9 পর্যন্ত যত ক্যালকুলেশন হয়, 10,000 বার যদি করতাম তাহলে অনেক টাইম লাগতো। এটা আপনার করে দেখবেন, বাসায় বসে করে দেখবেন, যেহেতু এটা অনেক সহজ একটা প্রবলেম, এটা একটু করে দেখেন টাইম কিরকম লাগে, টেবিল ছাড়া টাইম কিরকম লাগে, আর টেবিল সহ টাইম কিরকম লাগে। ঠিক আছে, তো মূল কথাটা হচ্ছে এটাই, যদি আমরা টেবিলে সেভ করে রাখি, তাহলে জাস্ট 10,000 বারে প্রত্যেকবারই জাস্ট চেক করবে টেবিলে ইন্ডেক্সে F9 আছে, হ্যাঁ আছে, যদি থাকে তাহলে সরাসরি সেই ভ্যালুটা নিয়ে এসে যোগ করে দিবে। সিম্পল। এর পিছনের যে কাজ আছে সেটা আর বারবার করবেন। তো এইটাই হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশন, যা এইটা হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশন যেটা আমরা দেখতেছিলাম। আর হচ্ছে কিছু বাউন্ডারি কন্ডিশন আমাদের দিতে হবে, যেহেতু আমরা রিকার্সিভলি কল দিব, বাউন্ডারি কন্ডিশন বা বেস কেস দিতে হবে। তো সেই বেস কেসগুলো হচ্ছে F1 এর মান 0, F2 এর মান 1। যখনই F1 এবং F2 তে পৌঁছাবে তখনই সাথে সাথে রিটার্ন করবে এই ভ্যালুগুলো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আম, কি বলে ফিবোনাকি সিরিজের নাম্বার। তো এই যে এইভাবে আমরা টেবুলার কম্পিউটেশন করে রাখতে পারি। মানে আমি জাস্ট একটা অ্যারে নিব, আমি একটা অ্যারে নিব, অ্যারে নিয়ে জাস্ট প্রত্যেকটা ইন্ডেক্সে ইন্ডেক্স নাম্বার হবে ওই ফিবোনাকি ইন্ডেক্স, এবং ওই অ্যারের যে ভ্যালু হবে সেটা হচ্ছে ফিবোনাকি নাম্বার। ঠিক আছে, সো একটা লিনিয়ার অ্যারেতেই আপনারা এই কাজটা করতে পারেন, এটা কঠিন কিছু না, বাসায় প্র্যাকটিস করবেন অবশ্যই। 10 মিনিটের কাজ। আচ্ছা, তো এইগুলো আবারও আসছে, আমরা এটা আস্তে আস্তে দেখবো। তো আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স বা LIS, লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স। এখন প্রবলেমটা আমি জাস্ট সংক্ষেপে একটু টাইম বাঁচানোর জন্য সংক্ষেপে এভাবে বলি যে আপনাকে একটা সিকোয়েন্স দেওয়া আছে, এটা কোনো সর্টেড সিকোয়েন্সও না বা কোনো কিছুই না,
বড় ছোট মেনটেন করে কিছুই দেওয়া হয় না এটাকে, এটা জাস্ট একটা সিকোয়েন্স। তো প্রবলেমটা হচ্ছে যে এই সিকোয়েন্স থেকে লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স খুঁজে বের করতে হবে। মানে হচ্ছে আপনি একটা সাবসিকোয়েন্স খুঁজে বের করবেন। সাবসিকোয়েন্স কি আবার? সাবসিকোয়েন্স হচ্ছে এই সিকোয়েন্স থেকে আপনি কিছু নাম্বার পিক করবেন, র্যান্ডমলি হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে, যে একদম যে পাশাপাশি হইতে হবে এমন কোনো কথা নেই। এটা সাবস্ট্রিং না যে পাশাপাশি হইতে হবে, এটা হচ্ছে সাবসিকোয়েন্স। আমি যেমন 2 নিতে পারি, 7 নিতে পারি, 8 নিতে পারি, 6 নিতে পারি। এটা হচ্ছে সিকোয়েন্স, সাবসিকোয়েন্স। ঠিক আছে, আমি এই পুরা সিকোয়েন্স থেকে আমি জাস্ট 2, 7, 8, 6 এই জিনিসগুলো নিলাম, এটা একটা সিকোয়েন্স, সরি সাবসিকোয়েন্স। তো আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা এমন ভাবে সাবসিকোয়েন্স গুলো পিক করব যাতে করে সেটা ইনক্রিজিং হয়। মানে এমন ভাবে সাবসিকোয়েন্স গুলো পিক করব যাতে করে সেটা ইনক্রিজিং হয়। যেমন এই সাবসিকোয়েন্সটা যদি আমি পিক করি, দেখেন ফার্স্ট আমি মনে করেন 9 নিলাম, 9 দিয়ে এক্সাম্পল দিই, 9 নিলাম। তো 9-এর পরে অবশ্যই 9-এর চেয়ে বেশিটা নিতে হবে, 9-এর চেয়ে কম নেওয়া 11। যাবে না, রাইট? তো আমরা 11 নিতে পারি। এরপর 11 নিয়ে ফেললে আর কম নেওয়া যাবে না, 13 নিতে হবে। তো ইনক্রিজিং সাবসিকোয়েন্স হচ্ছে। এখন এটা হচ্ছে প্রবলেম, ইনক্রিজিং সাবসিকোয়েন্স তৈরি করা। কিন্তু মূল প্রবলেমটা হচ্ছে লংগেস্ট কতটুকু হইতে পারে, সবচেয়ে বড় কোন সাবসিকোয়েন্সটা আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এটা হচ্ছে লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স প্রবলেম। এটা আমরা কিভাবে সলভ করব সেটা আমাদের দেখতে হবে এখন। তো ডেফিনেটলি আমরা একটা টেবিল মেনটেন করব, যে টেবিলটা হচ্ছে এলআই টেবিল। তো এলআই টেবিলে আমরা হচ্ছে ওই আইতম ইন্ডেক্সে আসার আগে আমরা কতটা লংগেস্ট লেন্থ দেখে আসছি, বা আইতম ইন্ডেক্সের আগে সবচেয়ে হাইস্ট কত লেন্থের সিকোয়েন্স আছে সেটা আমরা ওই টেবিলে স্টোর থাকবে। এবং রিলেশনটা হবে কাইন্ড অফ এরকম, আই আই এল অফ আই ইকুয়ালস টু 1 প্লাস ম্যাক্সিমাম অফ 0 থেকে i মাইনাস 1 পর্যন্ত চেক করতে হবে। ঠিক আছে, এবং চেক করে আমাদের দেখতে হবে যে কোনটা বড়, এল জে বড় নাকি এ জে স্মলার দেন এ আই। এটা আমরা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো, এখানে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। তো মূল কথাটা হচ্ছে আমাদের এরকম একটা টেবিল তৈরি করতে হবে। এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স, ইনপুট সিকোয়েন্স, এটা প্রথম যেটা আছে। আর একটা অ্যারে থাকবে যেখানে আমরা লেন্থ সেভ করব, আর একটা অ্যারে থাকবে যেখানে আমরা প্যারেন্ট সেভ করব, মানে কোন ইন্ডেক্স থেকে আসছি সেটা আমরা সেভ করে রাখবো ওখানে। পাথের কথা আমরা পরে বলবো, পাথ একটু পরে আমি এটা নিয়ে বলবো কথা। প্রথমে আমাদের স্টার্টিং এ যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে সবাই হচ্ছে এগুলো 0 থাকবে সবই। প্রিভিয়াস হচ্ছে ধরেন -1 থাকবে, ওটা আমরা যেমন ইনিশিয়ালাইজ করে রাখতাম পিএফএস টিএফএস এর কাইন্ড অফ ওরকম। তো আমাদের, আমি যখন তম পজিশনে আসি আমাকে চেক করতে হবে এর আগে যারা যারা আছে তাদের মধ্যে হাইস্ট কোন লেন্থটা আছে। এবং শর্ত হচ্ছে কি, আমি এখন যে ইন্ডেক্সে আছি সেই ইন্ডেক্সটা আমার প্রিভিয়াস সব ভ্যালুর চেয়ে ছোট কিনা, সরি প্রিভিয়াস সব ভ্যালুর চেয়ে বড় কিনা, এটা হচ্ছে আমাদের শর্ত। এই টার্নটার মানে জানেন, এই টার্নটার মানে হচ্ছে আমি প্রিভিয়াস লেন্থ যেখানে আছে, মানে মনে করেন আমি এই নাম্বারটা ফিল আপ করতে চাই, এই কত নাম্বার লেন্থ হবে এটা, মনে করলাম এটার লেন্থ 3 হইতে পারে, ধরে নিচ্ছি। তার মানে হচ্ছে এই ইন্ডেক্সটা যদি আমি ফিল আপ করতে চাই আমাকে দেখতে হবে এর আগে যতগুলো ইন্ডেক্স ছিল তাদের মধ্যে কোন জায়গাতে ম্যাক্সিমাম ভ্যালু ছিল। যে জায়গাতে ম্যাক্সিমাম ভ্যালুটা ছিল, মনে করেন 5-এর ক্ষেত্রে 2 ইন্ডেক্স ছিল ধরে নিলাম। তো 7 7 এবং যখন 5-এর কম্পারিজন করব, এই যে এটা হচ্ছে গিভেন দ্যাট, এই লম্বা টানকে বলে গিভেন দ্যাট। গিভেন দ্যাট যে তম ইন্ডেক্স হচ্ছে আমাদের 5 নাম্বার ইন্ডেক্স, আর তম ইন্ডেক্স হচ্ছে আমাদের যেটা আমি এখন ফিল আপ করতে চাচ্ছি সেটা। তো সেই ইন্ডেক্সের 7 নাম্বার ইন্ডেক্স, সরি 5 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালু আছে 7, এই 7 5-এর চেয়ে বড় কিনা। যদি বড় হয়ে থাকে তাহলে আমরা
এটার সাথে কম্পারিজন করতে পারবো, আদারওয়াইজ পারবো না। যেমন যদি 9 ক্ষেত্রে হইতো তাহলে কিন্তু আমরা এটার সাথে কম্পারিজন করতে পারতাম না, 7 এবং 9 কম্পারিজন হইতো না। ঠিক আছে, কম্পারিজন তখনই হবে যদি এই যে ভ্যালু আমরা নিয়ে কাজ করতে চাচ্ছি সেইটার চাইতে যেটা পরীক্ষাধীন 5 তার ভ্যালু কম হয়। আমরা টেবিলটা ফিল আপ করি তাহলে আমরা মোর ক্লিয়ারলি বুঝতে পারবো। সো শুরুতে কি হচ্ছে দেখেন, আমরা প্রথম ইন্ডেক্স ফিল আপ করতে যাচ্ছি। ভালো কথা। তো প্রথম ইন্ডেক্সের লেন্থ কত হবে, তার প্রিভিয়াসের লেন্থ আগে চেক করতে হবে। ঠিক আছে, প্রিভিয়াসে কি আছে, 0 আছে। তো 0 চেয়ে ডেফিনেটলি 9 বড়, তাহলে লেন্থে আসলে 1 যোগ হবে। ঠিক আছে, এটা কিন্তু ইনিশিয়ালাইজেশন। এই 0 ইন্ডেক্স কিন্তু আমাদের ছিল না, এক ইন্ডেক্স থেকে আমাদের কাজ করতে হয়েছিল, কিন্তু 0 মানে ইন্ডেক্স ধরে নিতে হবে। ইন্ডেক্সের যে মানটা ওইটা এই লেন্থে এসে যোগ হবে। ইন্ডেক্সের মান যোগ হবে না, লেন্থ থাকবে। আমাকে স্যার চেক আমরা করতে হবে ইনপুট প্রিভিয়াস ধরতে, ইন্ডেক্সে কতগুলা ছোট আছে, স্যার কতগুলা আমরা কত ইন্ডেক্সে ইনপুটের হবে। ইনপুটের যে মান কটা ওইটা দ্বারা কম্পেয়ার করতেছি। আর যদি বড় হয় তাহলে ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা বসাবো এখানে লেন্থে। ইন্ডেক্সে ভ্যালু কখনোই বসাবো না। আমি বলতেছি যে এই সিকোয়েন্সটা খেয়াল করেন, এল অফ আই ইকুয়ালস টু কি হবে, 1 প্লাস ম্যাক্স 1 প্লাস ম্যাক্সিমাম অফ এর প্রিভিয়াস যতগুলো ইন্ডেক্স আছে, প্রিভিয়াস ইন্ডেক্সে যতগুলো ম্যাক্সিমাম আছে, এবং শর্ত হচ্ছে এইটা মেনটেন করতে হবে। মানে আমি যাকে কম্পারিজন করতে যাচ্ছি, তো আই মানে হচ্ছে আমি এখন কারেন্ট কোন ইন্ডেক্সে আছি। এটা হচ্ছে আমাদের মনে করেন কারেন্ট আছে হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে। ঠিক আছে, তো যে হচ্ছে এর প্রিভিয়াস যতগুলো আছে সেটার একটা লুপ চলবে এখানে, 0 থেকে i-1 পর্যন্ত একটা লুপ চলবে, সেটা হচ্ছে যে এখানে চেক করতে হবে কোন কোন ইন্ডেক্স আই এর চেয়ে ছোট। ঠিক আছে, যে সকল ইন্ডেক্সের যে ভ্যালু আছে সেটা আই এর চেয়ে যদি ছোট হয় তাহলে আমরা ওইটার লেন্থ কাউন্ট করব। ঠিক আছে, তো একদম শুরুতে হচ্ছে আমাদের দেখেন 0 ইন্ডেক্সের লেন্থ 0তেই আমরা ইনিশিয়ালাইজ করে নিয়েছিলাম, এবং ইনপুটে 0 ছিল না, এবং ইনপুটটাই আমরা 0টা ইনিশিয়ালাইজ করে নিয়েছি। ঠিক আছে, জাস্ট আমাদের চেকিং এর সুবিধার জন্য। এখন আমরা যেটা করতেছি, 1 নাম্বার ইন্ডেক্স আমরা বিবেচনা করতেছি, যেটা হচ্ছে আই এর ভ্যালু হচ্ছে 1। তো আমাকে চেক করতে হবে 0 থেকে i-1 পর্যন্ত, মানে 0 থেকে 0 পর্যন্ত চেক করতে হবে। এবং কি চেক করতে হবে, দেখতে হবে যে এই ভ্যালুটা তম ভ্যালুর চেয়ে ছোট কিনা। যদি ছোট হয়ে থাকে তখন ওইটার ম্যাক্সিমাম লেন্থ আমাদেরকে কনসিডার করতে হবে, তার সাথে 1 যোগ করতে হবে। কেন 1 যোগ করতে হবে, কারণ একটা নাম্বার সে নিজেই একটা সাবসিকোয়েন্স। তার মানে কি, সে ওই নাম্বারটাকে যদি আমি পিক করি তাহলে ও নিজেই নিজের জন্য 1 কন্ট্রিবিউট করবে। আর এই নাম্বারটা যদি আমি পিক করি, ওর নিজের লেন্থের জন্য ও 1 কন্ট্রিবিউট করবে। ঠিক আছে, কারণ ওকে যদি আমি পিক করি তো আমি তো একটা লেন্থ পিক করতেছি। তো জিনিসটা হচ্ছে এরকম যে আমি এখন একে পিক করতেছি। আমরা সামনে আগাই তাহলে আর একটু ক্লিয়ার হবো। তো এখন 9 এর জন্য চেক করা হচ্ছে, তাহলে 9 এর আগে যতগুলো আছে সবগুলো চেক করতে হবে। তো 9 এর আগে শুধুমাত্র 0 ছিল, তো যেহেতু 0 চেয়ে 9 বড় তাহলে, এবং তার লেন্থ আমাদের দেখতে হবে, 0 ইন্ডেক্সের লেন্থ হচ্ছে 0, তাহলে এই ম্যাক্সিমাম জিনিসটা আমাদের 0 রিটার্ন করবে। সেই 0-র সাথে 1 যোগ হবে, 1 যোগ হয়ে এইখানে 9 1 নাম্বার ইন্ডেক্সে 9 এর জন্য 1 লেন্থ অ্যাড হয়েছে। এখন আমাদের 2 কম্পারিজন হবে। ঠিক আছে, এবং 9 প্রিভিয়াস হচ্ছে আমরা 0 লেন্থ থেকে আসছি, সরি 0 ইন্ডেক্স থেকে আসছি 9 প্রিভিয়াসে। তো এখানে 0 আসছে। এরপরে আমরা পাথের বিষয়টা আপনারা আপাতত স্কিপ করেন, পাথের বিষয়ে পরে আসবো। এরপর হচ্ছে আমাদের 2 নাম্বার ইন্ডেক্সের
বিবেচনা করতে হবে। 2 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালু আছে, 2 নাম্বার ইন্ডেক্সে আছে 2। তো 2 ভ্যালুটাকে যখন আমরা চেক করব, তাহলে 2 এর আগ পর্যন্ত যারা যারা আছে, 2 নাম্বার ইন্ডেক্সে আগ পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত ইন্ডেক্স চেক করতে হবে। তো সেটা চেক করে আমরা দেখতে পাবো এই 0-র সাথে সেটা ম্যাক্সিমাম হচ্ছে, মানে 0-র চেয়ে বড় হচ্ছে 2। তো সেটা একটা হইতে পারে। আবার আমি যখন 2 এর সাথে 9 চেক করতে যাব, সেটা পারবো না, কারণ 2 এর সাথে 9 আসলে বড় না। ঠিক আছে, মানে 2 নাম্বার ইন্ডেক্স আর 1 নাম্বার ইন্ডেক্স যখন চেক করব, তো দেখতে পাবো যে তাদের মধ্যে ভ্যালু আছে হচ্ছে 9, 2। যেহেতু বড় না, তো আমরা এটা পারবো না চেক করতে। তো 2 এর জন্য আমাদের ম্যাক্সিমাম আসলে 0 থেকেই আসবে। 0 নাম্বার ইন্ডেক্সের লেন্থ যেটা, সেটাই আসলে আসবে। তো 0 এখানে রিটার্ন হবে, এখানে এই ম্যাক্সটা 2 এর জন্য 0 রিটার্ন করবে, তার সাথে 1 যোগ হচ্ছে। তো এখানে 2 নাম্বার ইন্ডেক্সের লেন্থ হচ্ছে 2, প্রিভিয়াস 0 ইন্ডেক্স। এখন 5 এর জন্য যদি আমরা চিন্তা করি, 5 প্রথমে 0 থেকে এর আগ পর্যন্ত, মানে 5 বলতে 3 নাম্বার ইন্ডেক্সের বিবেচনা করতেছি। তার তাহলে মানে তো স্যার আমাদের এটারও আই এর লেন্থ ভ্যালু 1 হচ্ছে হবে। 3। না, 9 তাহলে 1 যোগ হইলো না কেন? 2 যেহেতু 1 যোগ হইছে। কোথায়? 1 নাম্বার ইন্ডেক্সে যে 9 এর ভ্যালু আছে, হুম। ওইটাতে আমরা 1 যোগ করি নাই কেন? 2 নাম্বার ইন্ডেক্সে যেমন 0 থেকে আবার 1 আসে, আবার 1 যোগ করছি। না, 9 নাম্বারে 1 যোগ করে 1 হয়েছে। মানে একটু খেয়াল করেন, আমি যখন 9 নাম্বার এই 1 নাম্বার ইন্ডেক্স ফিল আপ করতে চাচ্ছি, তখন আমাদের প্রিভিয়াস যতগুলো ইন্ডেক্স আছে সবগুলো লেন্থ চেক করতে হবে, এবং সেখানে ভ্যালুগুলোও চেক করতে হবে। যদি বড় হয়, 9 যদি 0-র চেয়ে যেহেতু বড় হয়েছে, তাই না, এই যে এই শর্তটা ফিল আপ করছে, 9 0-র চেয়ে বড় হয়েছে, ভালো কথা। তাহলে আমাদের চেক করতে হবে কি, 0-তে কত লেন্থ আছে। 0-তে 0। আছে 0 লেন্থ। তো এই ম্যাক্স ফাংশন 0 রিটার্ন করবে, 0 রিটার্ন করবে, এবং সেই 0-র সাথে 1 যোগ হয়ে এখানে 9-এর এই একটা হয়েছে। ঠিক একইভাবে যখন আমরা 2 ফিল আপ করতে চাচ্ছি, যখন আমরা 2 নাম্বার ইন্ডেক্স ফিল আপ করতে চাচ্ছি, তখন আমাদের চেক করতে হবে এই 2 ভ্যালুর সাথে 0 ভ্যালু চেক করতে হবে, মানে 2 এর আগ পর্যন্ত যারা যারা আছে তাদের সবাইকে চেক করতে হবে। তো সেটা চেক করতে গেলে আমরা প্রথমে পাবো 0 ইন্ডেক্স পাবো। 0 ইন্ডেক্সে দেখতে পাচ্ছি 0 আছে, যেটা 2 এর চেয়ে ছোট, এই শর্ত ফিল আপ করছে। তাহলে তাহলে ওইটার যে তম লেন্থে কত আছে, মানে যে ইন্ডেক্স হচ্ছে 0 ইন্ডেক্স এখন, তো সেটার লেন্থ হচ্ছে 0 আছে। ঠিক আছে, তো 0 + 1 করে আমরা এখানে লিখে রাখলাম। তাহলে এই পুরো ফাংশনটা আমাদের 0 রিটার্ন করবে যখন আমরা 0-কে চেক করতেছি। সেটা একটা গেল। এরপরে হচ্ছে আবার 1 স্যার নাম্বার ইন্ডেক্স চেক করবে। তাহলে তো এই যে নিয়ম, তাহলে আপনার 7 পর্যন্ত আপনার প্রিভিয়াস 1-ই থাকবে আর লেন্থ, না প্রিভিয়াস 0-ই থাকবে আর লেন্থ আমরা 1-এ থাকবে। সিমুলেশন দেখি, তারপর বলবো, এখনই কোশ্চেন করলে আপনি। তো 2 পর্যন্ত 2 নাম্বার ইন্ডেক্সে একই কাজ করতেছে, আবার 1 নাম্বার ইন্ডেক্স চেক করবে। তো চেক করে এইটা এখন আর গ্রেটার দেন পাচ্ছে না, যেহেতু গ্রেটার দেন পাচ্ছে না, তখন আর এটার বিবেচনা করবে না, 1 নাম্বার ইন্ডেক্স বাদ। যখনই গ্রেটার দেন পাবে, তখনই হচ্ছে সে ওইটার লেন্থ বিবেচনা করবে। তো আমরা পরের ইন্ডেক্সে যাই। এখন হচ্ছে নিজেরা একটু চিন্তা করেন, আমাদের এখন আমরা 3 নাম্বার ইন্ডেক্স আমরা আছি। ঠিক আছে, 3 নাম্বার ইন্ডেক্স আমরা ফিল আপ করতে চাচ্ছি। তো ফার্স্টে কার সাথে চেক হবে? এটার আগ পর্যন্ত যারা 2 যারা এর আছে সাথে সবার সাথে চেক হবে। তো কি হবে, ফার্স্টে 0 ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করবে। 0 ইন্ডেক্সে কত ভ্যালু আছে? 0। 0। 0। তো তার মানে কি, এটা হচ্ছে বড়, এটা একটা শর্ত ফিল আপ করছে। ঠিক আছে, তাহলে সেই শর্তটা যেহেতু ফিল আপ করছে, তাহলে এখানে আমাদের 0 রিটার্ন করতেছে এবং সাথে 1 যোগ করলাম। তো এটা আমি টেম্পোরারি অ্যাকসেপ্ট করতে পারি। এরপরে কি করব, 9 সাথে চেক করব, মানে 1 নাম্বার ইন্ডেক্সের সাথে চেক করব। এটা হচ্ছে বড় না, তো এটা সেভ হবে না। এখন আমরা যদি এইখানে যাই, 2 নাম্বার ইন্ডেক্স চেক করি, তো এখন কি দেখতে পাচ্ছি, 5 2 এর চেয়ে কি বড় না?
জি স্যার, বড়। ডেফিনেটলি বড়। মানে 3 নাম্বার ইন্ডেক্স এর ভ্যালু যেটা, সেটা 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু চাইতে বড়। যেহেতু বড়, তাহলে আমাদের চেক এই শর্তটা ফিল আপ করছে। যেহেতু ফিল আপ করছে, তাহলে আমাদের ওইটার ইন্ডেক্সে যে ভ্যালু আছে সেটা আমাদের নিতে হবে, লেন্থের ইন্ডেক্সে যেটা আছে। ঠিক আছে, লেন্থের যে ভ্যালু আছে, কিন্তু স্যার আগেরটা তো লেন্থের স্যার ভ্যালু আছে হচ্ছে আমাদের ফলস 1। হয়েছে স্যার, ওটা কি কোনো ঠিক আছে, ইফেক্ট পড়বে না বুঝি নাই। স্যার? মানে ওই 2-এর আগে যে 9টা রয়েছে ওইটার সাথে তো কম্পেয়ার করলে এটা ফলস আসতেছে, মানে এটা ছোট আসতেছে, তো এটার কি কোনো ইফেক্ট পড়বে না এখানে? না না না, ইফেক্ট করবে না তো। আমাদের শর্তটাই তো হচ্ছে এটা, যদি বড় হয় তাহলে আমরা কনসিডার করবো, বড় না হলে কনসিডার করবো না। ঠিক আছে, তো এখন আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার ইন্ডেক্সের চেয়ে এটা আসলে বড় হচ্ছে 5 ভ্যালুটা। তো এইটা ইন্ডেক্সে ছিল 1 ছিল, তো আমরা 1 নিব এখানে। এই 1 থেকে এই 1 এর সাথে 1 যোগ করে 5 এর ইন্ডেক্স হয়ে যাবে, আসলে 5 এর লেন্থ হয়ে যাবে 2। মানে কি, এমনি খালি চোখে আপনারা যদি খেয়াল করে দেখেন, আমরা যদি সিমুলেশন পয়েন্টার দিই, দাঁড়ান, এই যে 5 এ হয়ে গেল 2, তার মানে খালি চোখে আমরা কি দেখতে পাচ্ছি আসলে, এই যে লাইনটা, এই লাইনটা মিন করতেছে 5 যখন আমরা চেক করব, বা সরি 3 নাম্বার ইন্ডেক্স যখন আমরা চেক করব, সেই ইন্ডেক্সের চাইতে তার প্রিভিয়াস ইন্ডেক্সে কোন কোন ইন্ডেক্সের লেন্থ কত ছিল সেটা আমাদেরকে চেক করতে হবে, বিবেচনায় নিয়ে আসতে হবে। তাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম যেটা, সেটা আমাদের নিতে হবে। এই কাজটা কিন্তু এখানে বলছে। যেমন আমরা যদি আয়ের ভ্যালু ধরলাম 3 নাম্বার ইন্ডেক্স, ঠিক আছে, এই 5 এর জন্য ফিল আপ করতেছি। তো জে এর ভ্যালু হবে হচ্ছে আমাদের, দেখেন, 0 থেকে 2। ভালো কথা। তাহলে আমাকে বলেন কোন কোন ইন্ডেক্সে এই শর্তটা মেক আপ করে। 0 থেকে 2 এর মধ্যে কোন কোন ইন্ডেক্সে এই শর্তটা ফিল আপ করে? ডেফিনেটলি 0 নাম্বার ইন্ডেক্সে এবং হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সে, তাই তো? জি স্যার। তার মানে এল অফ 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে 0 ভ্যালু, আর 2 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালু ছিল সেটা হচ্ছে 1 ভ্যালু। মানে লেন্থের কথা যদি বলি, তাহলে এই যে আমরা যে দুইটা লেন্থ বিবেচনায় নিয়ে আসলাম, 5-এর চেয়ে ছোট এরকম দুইটা নাম্বার আছে আর কি। সোজা কথা হচ্ছে 5-এর চেয়ে ছোট এর প্রিভিয়াসে দুইটা নাম্বার আছে। তাহলে আমি কোনটাকে নিব? আমি এমন একটাকে নিব যেটার লেন্থ হচ্ছে কি ম্যাক্সিমাম। ঠিক আছে, 0 নাম্বার ইন্ডেক্সেও ছোট আছে, 2 নাম্বার ইন্ডেক্সেও ছোট আছে 5-এর চাইতে। তাহলে আমরা কোনটাকে নিব? আমরা নিব হচ্ছে যেটা লেন্থ ম্যাক্সিমাম। তো আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার লেন্থে যেটা ছিল, মানে 2 নাম্বার ইন্ডেক্সে, 2 নাম্বার ইন্ডেক্সে যেটা ছিল সেটাতে যে লেন্থ ছিল সেটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে সেই ম্যাক্সিমামের সাথে 1 যোগ করা হচ্ছে। ঠিক আছে, 1 যোগ করে তখন আমরা 5-এর জন্য এখানে 2 সেভ করলাম। আমরা সামনে আরো আগাই, তাহলে আরো ক্লিয়ার হবো। তো এখন আমরা 3-এর সাথে কম্পারিজন করতেছি। ও 5-এর প্রিভিয়াস ডেফিনেটলি 2 নাম্বার ইন্ডেক্স হবে। এই 2 বলতে কিন্তু এই 2 না, এই 2 বলতে হচ্ছে ইন্ডেক্স নাম্বার। আচ্ছা, এখন 3 নাম্বার ফিল আপ করতে চাচ্ছি। 3 নাম্বার ফিল আপ করতে চাইলে আবার একইভাবে বলেন, 3-এর চেয়ে ছোট কে কে আছে প্রিভিয়াসে? 2 আর জি। হ্যাঁ, 0 নাম্বার ইন্ডেক্সে ছোট আছে, 2 নাম্বার ইন্ডেক্সেও ছোট আছে। তাহলে এই দুইটা ইন্ডেক্সের মধ্যে সবচেয়ে কম, সরি, ম্যাক্সিমাম লেন্থ কোথায় আছে? 2। 2 নাম্বার ইন্ডেক্সে ম্যাক্সিমাম লেন্থ আছে, সেটা হচ্ছে 1। এবং আমরা দেখতেই পাচ্ছি যে 3 2 এই 2 এর চেয়ে বড়। তাহলে ওই ইন্ডেক্সের যে ভ্যালুটা ছিল সেইটা লেন্থ ভ্যালুর সাথে 1 যোগ করে আমরা 3-এর জন্য বসাবো। তো 3-এর জন্য বসলো, তাহলে 3-এর প্রিভিয়াস হবে হচ্ছে 2, মানে 2 নাম্বার ইন্ডেক্স। 4 নাম্বার ইন্ডেক্সের প্রিভিয়াস ইন্ডেক্স হবে হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স। চলো, 5 একটা। এখন আমরা আসি 5 নাম্বার ইন্ডেক্স ফিল আপ করতে চাচ্ছি।
তো আমাকে বলেন 7-এর চেয়ে ছোট কোন কোন ইন্ডেক্স আছে? 3/20 2 আছে, সরি 0 আছে, 2 আছে, 3 আছে, 4ও আছে। 7-এর চাইতে ছোট সবগুলাই কিন্তু আছে। ধরতে পারছি কি? মানে 5 নাম্বার ইন্ডেক্স আমি যদি ফিল আপ করতে চাই, 5-এর আগ পর্যন্ত যারা যারা আছে, যে সকল ইন্ডেক্স আছে, তাদের মধ্যে কোন কোন ইন্ডেক্সে 5-এর ভ্যালুর চাইতে ছোট আছে বলেন, সেটা আগে চিন্তা করেন। এখানে আছে না 0 7-এর চেয়ে ছোট, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমি কোনটা নিব? ম্যাক্সিমাম যেটা। হ্যাঁ, যে লেন্থটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, সেটা আমরা নিব। তো এমন হইতে পারে যে আমরা এখানে দেখেন ম্যাক্সিমাম লেন্থ আমরা পাচ্ছি 2টা। এখানে লেন্থ আছে হচ্ছে 0 লেন্থ আছে 1 এবং 2 লেন্থ 2টা আছে। তো এই 2 লেন্থ আপনি যদি লেন্থ সেম হয়ে যায় তাহলে কোনটা আপনি নেবেন সেটা আপনার চয়েস, ঠিক আছে? কিন্তু এইখানে যে শর্তটা এভাবে মেনটেন করা হয়েছে সেটা একটু খেয়াল করে দেখলে দেখতে পারবেন যে এটা খুব সম্ভবত 3-এর ইন্ডেক্সটাকে নিবে। মানে 3 যেখানে আছে 4 নাম্বার ইন্ডেক্সে, সেটাই হয়তো বা নিবে ম্যাক্সিমাম লেন্থ হিসেবে। তা 7-এর জন্য তাহলে ম্যাক্সিমাম হচ্ছে এখান থেকে রিটার্ন হবে 2, তার সাথে 1 যোগ হয়ে এখানে 3 হয়ে যাবে 7-এর জন্য। ইকুয়াল হলে যে কোনো একটা নিলে হবে, মানে। হ্যাঁ, ওটা আপনি আপনার মতো করে শর্ত দিয়ে দিবেন যে আপনি কোনটা নিতে চান। জি স্যার। তো এখান থেকে হয়তো বা এই 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু নিতেছে, ঠিক আছে, বা 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু নিতে পারে। আমরা দেখি কোথায় 4 নাম্বার ইন্ডেক্সটা নিচ্ছে। তো দুইটা যদি ইকুয়াল ইকুয়াল হয়ে যায় তখন আপনি ডিজাইন করবেন যে আপনি আসলে কোনটা প্রেফার করতেছেন। তো এখানে 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু নিচ্ছে। তো এখন খেয়াল করে দেখেন এই যে পাথের ভ্যালুটা, এই জায়গাতে হচ্ছে আমাদের পাথ আছে 2 ভাবে আছে, কারণ 7-এর চেয়ে 2টা ইন্ডেক্স সেম সেম ছিল, মানে ইন্ডেক্সের লেন্থ, যার কারণে আসলে পাথ হচ্ছে আমাদের 2টা ছিল আসলে 7কে চুজ করতে গেলে 5 নাম্বার ইন্ডেক্সে। ঠিক আছে, তো এখন আমরা যাই 6 নাম্বার ইন্ডেক্স ফিল আপ করতে। তা এবার আপনারা বলেন এই 11 চাইতে কে কে ছোট এবং ম্যাক্সিমাম কত? স্যার 11 থেকে সবাই ছোট এখানে, আর ম্যাক্সিমাম হচ্ছে 3, মানে 7। ম্যাক্সিমাম আছে হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সে, তাই তো? জি স্যার। তো আমাদের এই ম্যাক্সিমাম ফাংশনটা আসলে এই এখান থেকে রিটার্ন করবো হচ্ছে 3। 3 ভ্যালু রিটার্ন করলো, তাহলে 3-এর সাথে 1 যোগ হয়ে 4 হয়ে যাবে 11-র জন্য। তো আমরা দেখি হয় কিনা। 4 হয়ে গেল, তাহলে এই 6 নাম্বার ইন্ডেক্সের প্যারেন্ট ইন্ডেক্স হবে হচ্ছে কত? 6-এর প্যারেন্ট ইন্ডেক্স কি হবে, প্রিভিয়াস কি হবে? স্যার 5 হবে। 5 নাম্বার ইন্ডেক্স, রাইট। তো এখানেও পাথ আসছে 2টা, কারণ এই এর আগ পর্যন্ত যদি আমরা 2 পাথ দিয়ে আসি অবশ্যই তার পরের সব পাথ হচ্ছে 2টাই হবে, ঠিক আছে, কারণ হচ্ছে আমি 7 2 ভাবে তৈরি করছিলাম। আচ্ছা, তো এরপর আমরা 8 ফিল আপ করতে যাচ্ছি। তো 8 ফিল আপ করতে গেলে কি হবে বলেন? স্যার 11 আর 9 বাদে সবকটা, মানে হ্যাঁ, 8-এর জন্য ম্যাক্সিমাম কোনটা হবে? 7। স্যার 5 নম্বর ইন্ডেক্সের 7। রাইট। তো তার মানে সেটা লেন্থ হচ্ছে 3 রিটার্ন করবে। জি স্যার। 3 রিটার্ন করলো, ম্যাক্সিমাম হচ্ছে এর আগ পর্যন্ত 3 রিটার্ন করবে, 3 এর সাথে 1 যোগ মানে হয়ে 4। 4 হবে। তো আমাদের প্রিভিয়াস হয়ে যাবে হচ্ছে 5 5। নাম্বার ইন্ডেক্স এবং তার পাথও 2টা গেল। এরপরে যখন আমরা 10 নাম্বার ইন্ডেক্স ফিল আপ করবো, সরি 8 নাম্বার ইন্ডেক্স, তখন হবে 8 স্যার, মানে 8-এরটা তাহলে ইসে হবে 4 + 1 5, আর ইন্ডেক্স নাম্বার হবে 7। হুম, আমরা যখন এই 10-এর জন্য কনসিডার করতেছি, অর্থাৎ 8 ইন্ডেক্স ফিল আপ করতে চাচ্ছি, তো আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম আছে হচ্ছে এই এইটা
যেটা হচ্ছে 7 নাম্বার ইন্ডেক্সে, এবং এটা হচ্ছে 8। সো যেহেতু 8 10-এর চেয়ে ছোট, সো আমরা এটা নিতে পারবো। সো ম্যাক্সিমাম 4 নিতে পারতেছি। তাহলে আমাদের 10-এর জন্য হয়ে যাবে 5, প্রিভিয়াস হয়ে যাবে 7 নাম্বারের ইন্ডেক্স, পাথ হয়ে যাবে 2টা। ভালো কথা। এরপরে 13, মানে 9 নাম্বার ইন্ডেক্স ফিল আপ করতে গেলে 13 জন্য 10 যেটা 5 + 1 6 আর আছে ইন্ডেক্স নাম্বার 8। রাইট। তো আমরা, হ্যাঁ, আমাদের প্রিভিয়াসটাই হচ্ছে আমাদের এখানে 10-এর জন্য যে 8 নাম্বার ইন্ডেক্সে যে 5 ইন্ডেক্স লেন্থ আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম, সেটা আমরা পিক করব। তো লেন্থ হয়ে গেল 6, এবং তার প্রিভিয়াস হয়ে গেল 8 নাম্বার ইন্ডেক্স, পাথ হচ্ছে 2টা। এখন যদি আমরা 6 চেক করি তখন 6 বলতে 3 10 নাম্বার ইন্ডেক্স। নাম্বার ইন্ডেক্সটা আসবে না? হ্যাঁ, 6-এর চেয়ে ছোট ছোট যারা আছে তারা সবাইকে চেক করতে হবে। 0 ইন্ডেক্স চেক করতে হবে, 2 নাম্বার ইন্ডেক্স চেক করতে হবে, 3 চেক করতে হবে, 4 চেক করতে হবে। স্যার 5 হইতে পারে, 3 হইতে পারে, মানে দুইটা আছে। হ্যাঁ, 6-এর জন্য আসলে 2টা পসিবিলিটি আছে, 3 হইতে পারে, 5 হইতে পারে। তো যে কোনো একটা আমাদের নিলেই হয়ে যাচ্ছে। তো 6-এর লেন্থ হবে আসলে 3, কারণ এই যেহেতু এদের লেন্থ হচ্ছে হাইস্ট 2, তার সাথে 1 যোগ হবে, সো 3। এখন হয়তো বা এখানে 4 নাম্বার ইন্ডেক্সকে প্রেফার করা হয়েছে, পাঁচ 2টা। তো এখন কিন্তু তো আমাদের এটা কি বেশি ধরে হচ্ছে আপনার যেটা মানে কাছাকাছি ওইটা ধরে আগে, মানে 10 নম্বর যেটা এটার কাছাকাছি আছে 5, এই জন্য 4 নম্বর ইন্ডেক্স, এই জন্য 4 দিচ্ছে, এরকম না, কিছু। এটাও হবে না। এটা হচ্ছে সবার লাস্ট যে ইন্ডেক্সটা আমরা ছোট পাচ্ছি এবং সেখানে ম্যাক্সিমাম আছে কিনা। ঠিক আছে, মানে সামনে তো আমরা আগাচ্ছিলাম, সামনে আগাইতে আগাইতে সবচেয়ে লাস্ট যে ইন্ডেক্সটা আমরা ছোট পাইছি জি স্যার, সেটাই বুঝতে আসলে কনসিডার করা হচ্ছে। অথবা আপনি চাইলে যদি কি বলে উল্টা দিক থেকে যান, তখন কি হবে, সবার ফার্স্টে যে ইন্ডেক্সটা হচ্ছে আপনার কম ছিল সেটা তখন পিক হবে। যদি আপনি উল্টা দিক থেকে চেক করতে করতে যান, অর্থাৎ জে এর ভ্যালু i-1 থেকে 0 পর্যন্ত যদি যান, ঠিক আছে। তো এটা ডিজাইন ইস্যু, এটা কোনো সমস্যা না। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের টেবিলটা ফিল আপ হয়ে গেছে। আমাদের টেবিলটা ফিল আপ হয়ে গেছে, এবং এই টেবিলে আসলে যে ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি, লেন্থের যে ভ্যালুগুলো, সেখান থেকে আমরা কোন ভ্যালুটা ম্যাক্সিমাম। 9 নম্বর ইন্ডেক্স। হ্যাঁ, তো 9 নাম্বার ইন্ডেক্সের যে লেন্থ আছে সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লেন্থ, মানে সাবসিকোয়েন্সের ম্যাক্সিমাম লেন্থ আমরা পাচ্ছি 6। ঠিক আছে। তো তার মানে আমরা যে 9 নাম্বার ইন্ডেক্স পাইছি, এইটাতেই আমাদের সব কাজ করতে হবে এখন। তো 9 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আসতে আমাদের 13 ছিল, এবং তার ম্যাক্সিমাম লেন্থ ছিল 6। ঠিক আছে, এখন আমাদের তাহলে সিকোয়েন্সকে প্রিন্ট করতে হবে। মানে এতক্ষণ আমরা হচ্ছে রিকারেন্স রিলেশন বের করছি, টেবুলার কম্পিউটেশন বের করছি, এখন আমাদের করতে হবে ট্রেস ব্যাক। ট্রেস ব্যাক মানে আমাদের কোন কোন ইন্ডেক্স বা কোন কোন নাম্বার আসলে আমাদের পিক করতে হয়েছে এখানে, সেটাকে আমরা ট্রেস ব্যাক করব। এবং সেই ট্রেস ব্যাক করার জন্য আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস অ্যারে। তাহলে আপনারা বলেন সিকোয়েন্সটা কিরকম হবে। আমাদের হাইয়েস্ট লেন্থ ছিল 6, সেটার মান সেটা হচ্ছে 9 নাম্বার ইন্ডেক্সে, সেই 9 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 13। ভালো কথা। তাহলে আমরা এই 13 কনস্ট্রাক্ট করার আগে আমরা কোন ইন্ডেক্স থেকে আসছিলাম? 8 নম্বর ইন্ডেক্স থেকে। 8 নাম্বার ইন্ডেক্স থেকে। তার মানে আমাদের রিকার্সিভলি 8 নাম্বার ইন্ডেক্সে জাম্প করতে হবে। 8 নাম্বার ইন্ডেক্সে কত ভ্যালু আছে? 10। তাহলে 10টা আমরা প্রিন্ট করে দিব। তো 10 যেহেতু আমরা নিছি, তাহলে 10 আসছিল কোথা থেকে? 7। 7 থেকে। 7 নাম্বার ইন্ডেক্সে যাইতে হবে। তাহলে 7 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালু আছে 8, সেটাকে আমাদের প্রিন্ট করতে হবে। তারপর 5 নাম্বার ইন্ডেক্সে যেতে হবে। 5 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালু আছে এটা হচ্ছে 7, তো সেটাকে আমাদের প্রিন্ট করতে হবে। তারপর কোথায় যাব? 4।
4 নাম্বার ইন্ডেক্সে যাব, ট্রেস ব্যাক করতেছে আমার 4 নাম্বার ইন্ডেক্স আছে 3, তো এটা প্রিন্ট হয়ে গেল। তারপর কোথায় যাব? 2 নাম্বার ইন্ডেক্সে আছে আমাদের 2, আমাদের লাস্ট 2 প্রিন্ট করতে হবে। এবং 2 নাম্বার ইন্ডেক্স আমাদের দেখতে পাচ্ছি প্রিভিয়াস হচ্ছে 0। তো যখনই আমরা 0 প্রিভিয়াসে যাব, 0 প্রিভিয়াসে আমরা দেখতে পাচ্ছি 0 আসলে প্রিন্ট করা যায় তো, কিন্তু 0 আসলে আমাদের বিবেচনার বিষয় না। মানে 0 আমরা নিজেরা ইনিশিয়ালাইজ করে নিছিলাম। যখনই আমরা প্রিভিয়াস 0 পাবো, তখন হচ্ছে আমাদের আসলে এটা স্টপ করতে হবে। তাহলে আমাকে একটু বলেন যে এই যে আমরা যে সিকোয়েন্স পেলাম, এটা কি ইনক্রিজিং না ডিক্রিজিং না অন্য কিছু? স্যার ইনক্রিজিং। ইনক্রিজিং স্যার। ইনক্রিজিং, এবং এটাই হচ্ছে আমাদের লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা টেবুলার কম্পিউটেশন করি, তাহলে আমরা এটাকে কনস্ট্রাক্ট করতে পারবো। হ্যাঁ, আমাকে কিছু বলতেছেন কেউ? স্যার বলতেছে এটা কি শুধু ইনক্রিজিং অর্ডারে হয় শুধু এখানে মানে নাম অনুযায়ী তো ওরকম মনে রাখছে জন্য আহ, না, এটার নাম যেহেতু আমরা ইনক্রিজিং দিছি, তাহলে ইনক্রিজিং অর্ডার দিতে হবে। আমরা যদি এখন ডিক্রিজিং অর্ডারে সাজাতে চাই, ঠিক একইভাবে আমাদের ডিক্রিজিং অর্ডার করা যাবে। আমাদেরকে কন্ডিশনগুলো সেভাবে মেনটেন করতে হবে। স্যার বুঝতে পারছি। স্যার আমরা যেটা বের করছি ইনক্রিজিং অর্ডার, ওটা কি রিভার্স করে দিলে তো ডিক্রিজিং হয়ে যায়, ওভাবে করলে কি মানে ভুল হবে? না না না, ওটা ডিক্রিজিং হবে কেন? আপনার মানে আপনার যে ইনপুট অর্ডারটা, ওটা কিন্তু আপনি রিভার্স করতে পারবেন না। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে 13, 10 এভাবে উল্টা থেকে যদি আমি প্রিন্ট করতাম তাহলে তো হয়ে যাচ্ছে। না, ওইটা হবে না। ওই ডিক্রিজিং অর্ডার বলতে যেটা বোঝাচ্ছে, আপনি যদি শুরু থেকে ছোট গুলাকে যদি প্রিন্ট করতে থাকেন, তখন হচ্ছে ডিক্রিজিং অর্ডার হবে। মানে এই সিকোয়েন্সের অর্ডার উল্টাপাল্টা করা যাবে না। আমাকে বুঝাতে স্যার পারছি? আমি যেটা আউটপুট বের করছি একটু আগে, আপনি যে আউটপুটটা দেখালেন ওইটা যদি আমি রিভার্স করে দিই, রিভার্স অর্ডারের লুপটা চালাই, তাহলে কি ওইটা তো ডিক্রিজিং অর্ডারে বের হবে, না, তো ওইটা কি ভুল হবে? ওটা ডেফিনেটলি ভুল। কারণ হচ্ছে আপনার ইনপুটটা যে সিকোয়েন্সে আছে সেটা সেভাবেই থাকবে। ইনপুটটা আছে 13, 13 আছে হচ্ছে কত 9 নাম্বার ইন্ডেক্সে। আপনি শুরুতেই 13 প্রিন্ট করতে পারবেন না। ঠিক আছে, মানে ডিক্রিজিং অর্ডার, মানে আমি সিকোয়েন্সের কথা বলছি। সিকোয়েন্সটা কিন্তু আমাকে গিভেন সিকোয়েন্স এইটা। তাহলে 13-র আগে ডেফিনেটলি আপনি অন্য কোনো সিকোয়েন্স যদি থাকে, সেটা আপনাকে পিক করতে হবে। কিন্তু 13 পিক করলে, তাহলে তার আগে যারা আছে তাদেরকে আপনি পিক করতে পারবেন না, তার পরেগুলোকে পিক করতে হবে। বুঝতে পারছি কথাটা? জি স্যার। মানে আপনি যদি ডিক্রিজিং অর্ডার প্রিন্ট করতে চান, তাহলে যদি আপনি বলেন যে আমি 13 প্রিন্ট করবো আগে, তাহলে তার প্রিভিয়াস কোনো কিছু আপনি প্রিন্ট করতে পারবেন না। কারণ তার প্রিভিয়াসে কোনো চেকিং এর বিষয় আসবে না। কারণ আমাদের অর্ডারটা হচ্ছে কি, লেফট থেকে রাইটের দিকে যেতে হবে সিকোয়েন্সটা বের করতে। তো তখন 13 চেয়ে ছোট আছে হচ্ছে 6, তখন 13 তারপর 6 প্রিন্ট করতে হবে। কিন্তু আপনার যদি ইনপুট যদি প্রথমে বড় বড় থাকে বা আরো অনেক কিছু থাকে, তখন সেখানে আপনি ডিক্রিজিং অর্ডার বের করতে পারেন, সেটা কোনো সমস্যা না। যেমন আমরা যদি এখানে ডিক্রিজিং অর্ডার বের করতেই চাই, তাহলে দেখা যাবে যে আমাদের কোনটা কোনটা হইতে পারে। দেখেন, 9 হইতে পারে একটা। তারপরে আমরা যদি হাইয়েস্ট বের করতে চাই, 2 হইতে পারে, 3 হইতে পারে। এখন 3 বের করতে গেলে আমাদের আর লেন্থ বেশি হবে না, 2 এই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, বা 3 সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তো আমরা যদি এরকম কিছু করতে পারতাম, যেখানে আপনার ডিক্রিজিং অর্ডারে, এখানে আসলে 3-এর চেয়ে বেশি ডিক্রিজিং অর্ডার পাওয়া যাবে না আমার যেটা মনে হচ্ছে। ঠিক আছে, যেমন আপনি যদি 2, 5 বা এগুলো না বাদ দিয়ে যদি 3, 7 নিতেন, তাও একই হইতো, 7, 6। তো এরকম ডিক্রিজিং অর্ডার হচ্ছে এরকম হবে, 9, 7, 6। তো এটা আপনার ডিজাইন ইস্যুর উপর ডিপেন্ড করতেছে। কিন্তু ডেফিনেটলি আপনি এদের 6কে আগে নিয়ে আসতে পারবেন না।
কারণ 6 পরে আছে। এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। তো এখানে এই যে সিকোয়েন্সটা বের করেছে, আর এটার কমপ্লেক্সিটি ওভারঅল n স্কোয়ার। কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ইন্ডেক্সে যখন আমরা ছিলাম তখন তার প্রিভিয়াস সবগুলো ইন্ডেক্স চেক করে করে আসছি। তো এটা আসলে আহ, একটা হচ্ছে প্যারেন্ট লুপ চলতেছিল, তার মধ্যে আবার আর একটা সাব লুপ চলতেছে, ঠিক আছে, মানে নেস্টেড লুপ চলতেছে। তো এটা আসলে n স্কোয়ার কমপ্লেক্সিটি তৈরি করবে। এটাকে আরো সংক্ষেপে করা যেতে পারে, সেটা লগ এন পদ্ধতিতে করা যেতে পারে, n log n পদ্ধতিতে। এটা আপনারা একটু নিজেরা একটু পড়ে দেখবেন এটা কিভাবে n log n এ করে। সেম টপিকে আমি আর থাকতেছি না, আমি নতুন টপিকে চলে যাই। আর একটা আছে হচ্ছে নেক্সট প্রবলেম আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাম অফ সাবসেট প্রবলেম। তো এই প্রবলেমটা হচ্ছে আপনাকে গিভেন কিছু কয়েকটা নাম্বার দেওয়া থাকবে, যেমন এখানে 6টা নাম্বার আছে সেটা বলতেছে, এবং একটা সেট দেওয়া থাকবে 6টা নাম্বারের সেট, যেমন এই যে এখানে 2 5 এভাবে 8 14 পর্যন্ত আছে, এটা 6টা নাম্বার। এবং এই রেজাল্ট আপনাকে তৈরি করতে হবে। মানে কে হচ্ছে আমাদের রেজাল্ট ভ্যালু। আমাকে মানে কোশ্চেনটা হচ্ছে যে এই কে ভ্যালুটা আমি এই সেটের কোন কোন ভ্যালু দিয়ে তৈরি করতে পারি সেটা আমাকে বের করে দিতে হবে, ঠিক আছে। যেমন আপনার নিজেরাই বলেন এই 19 ভ্যালুটা কোন কোন ভ্যালু দিয়ে তৈরি করা 12 যায়? 5 2 12 5 2 12 5 17 17 2 19। হ্যাঁ, এটা একটা হইতে পারে। আদার্স ওয়ে যদি থাকে সেটাও হইতে পারে। তার 5 আর 14 দিলেও তো হবে। হ্যাঁ, সেটাই বললাম যে আদার্স ওয়ে যদি থাকে সেটাও হইতে পারে। যেমন 12 5 2 এটা একটা সলিউশন, 6 আবার 8 5 এটার একটা সলিউশন, ঠিক আছে। তো অনেক কিছুই হইতে পারে। তো আমরা দেখতেই পাচ্ছি আসলে এখানে আমাদের ইউনিক সলিউশন না, এখানে মাল্টিপল সলিউশন থাকার সম্ভাবনা আছে। কিন্তু প্রবলেমে যদি স্পেসিফিক করে দেওয়া হয়, আরো স্পেসিফিক করে দেওয়া হয় যে মিনিমাম কয়টা নাম্বার দিয়ে এই কে গঠন করা যায়, তখন কিন্তু প্রবলেমটা আর একটু জটিল হয়ে যাবে। যদি বলা হয় যে শুধু যে কোন কোন নাম্বার যোগ করে এই 19 হবে সেটা বের করো, তাহলে একটা হিসাব। কিন্তু যদি বলা হয় যে মিনিমাম কয়টা নাম্বার যোগ করলে এই 19 হয়, তখন সেটা একটু জটিল হয়ে যাবে। ঠিক একইভাবে যদি বলা হয় ম্যাক্সিমাম কয়টা নাম্বার যোগ করলে 19 হয়, সেটাও কিন্তু আরেকটু জটিল হবে, ঠিক আছে। মানে ওখানে কিছু জটিল বলতে কন্ডিশন এবং কিছু কনস্ট্রেন্ট অ্যাড হবে আর কি। তো এটা আপনারা সলভ করবেন, বাসায় বসে বসে সলভ করবেন এগুলো। এরপরে আছে হচ্ছে কয়েন চেঞ্জ প্রবলেম। কয়েন চেঞ্জ প্রবলেম আমরা কোথায় করছি বলেন? গ্রিডি অ্যালগরিদমে। রাইট। তো আমরা কয়েন চেঞ্জ প্রবলেম গ্রিডি অ্যালগরিদমে করে আসছি। গ্রিডিতে যেটা ছিল আমরা কয়েনগুলোকে কি বলে ভাগ করে করে করতাম। এখন এমনও তো হইতে পারে আমাকে এখানে এই প্রবলেমটা এখানে ডাইনামিক প্রোগ্রামিং দিয়েও সলভ করা যায়। তো এখানে বলা হয়েছে কি যে আমাকে এন টাইপের কয়েন দেওয়া হয়েছে, C1 থেকে Cn। এটা হচ্ছে আমার কয়েন আছে আমার কাছে, এবং আমাকে হচ্ছে কে একটা ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। তো আমাকে বের করতে হবে এই কে ভ্যালুটা, এই যে C1 Cn এই পর্যন্ত যে যতগুলো 10টা কয়েন আছে বা এন সংখ্যক কয়েন আছে, এই কয়েনগুলো দিয়ে এই কে ভ্যালুটা বানানো সম্ভব নাকি সম্ভব না, ঠিক আছে। এইখানে প্রবলেমটা একটু ডিফারেন্সটা খেয়াল করেন। গ্রিডিতে ছিল কি কে ভ্যালুটা দিয়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে কয়টা কয়েন লাগবে। এখানে কিন্তু বলা হয় না যে কে ভ্যালুটা দিয়ে দেওয়া হয়েছে তোমার কয়টা কয়েন লাগবে, এখানে বলা হয়েছে যে কে ভ্যালুটা কি বানানো সম্ভব নাকি সম্ভব না। কাইন্ড অফ সিমিলার কিন্তু ডিফারেন্স আছে। এখানে আমাকে অনেক পসিবিলিটি চেক করতে হবে এই কে ভ্যালুটা কিভাবে বানানো সম্ভব। আমরা যদি প্রবলেমটাকে আরেকটু জটিল করতে চাই তাহলে আমরা কিন্তু এরকম অনেক কিছু রেস্ট্রিকশন দিতে পারি। যেমন নাম্বার অফ কয়েন্স ইনফিনিটি, মানে আমার কাছে যতগুলো কয়েন আছে সেটা আমি অনেক কয়েন ধরে নিতে পারি।
অনেক কয়েন আছে, কোনো সমস্যা নেই কয়েন চেঞ্জিং এ। এটা একটা শর্ত হইতে পারে। আর একটা হইতে পারে আমি কয়েনগুলোকে ফাইনাইট ধরে রাখছি, মানে প্রত্যেকটা কয়েন আমার কাছে নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, এর বেশি আমার হয় নাই। ঠিক আছে, তো সেখানে আমি আরেকটা রেস্ট্রিকশন দিচ্ছি। তো এরকম হইতে পারে। এখন যদি আমি বলি যে মিনিমাম কয়টা নাম্বার অফ কয়েন্স লাগবে, তো আমাকে কে বানাইতে গেলে, ঠিক আছে, এবং সেখানেও যদি আমি বলি যে ইনফাইনাইট বা ফাইনাইট সিকোয়েন্স আছে, তো সেখানে প্রবলেমের লেভেলটা আরেকটু আপ হয়ে যাবে, মানে আরেকটু জটিল হবে আর কি, কন্ডিশন চেকিং বা আদার্স ইস্যুতে। তো এটাও গ্রিডি প্রবলেম দিয়ে সলভ করা যায়। গ্রিডি প্রবলেমটা আমরা এখানে কেন নিয়ে আসতেছি, বা গ্রিডি টাইপে কেন নিয়ে আসতেছি? মনে করেন আমাকে বানাইতে হবে 100 টাকা, এবং আমার কাছে কয়েন আছে হচ্ছে 3টা, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন এবং হচ্ছে 5 টাকার কয়েন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কয়েন, আর এটা আমাকে বানাইতে হবে কে। তো আমাকে যদি বলা যে কে বানানো সম্ভব কিনা, শুধু যদি বলে যে কে বানানো সম্ভব কিনা, তাহলে আমি যে কোনো অর্ডারে সেটা বানাই দিলাম বা ক্যালকুলেশন করে দিলাম আর কি। এখন যদি আমাকে বলে মিনিমাম কয়টা কয়েন আমাকে লাগবে কে বানাইতে গেলে, তো সেটা কিন্তু আর এক ধরনের প্রবলেম। আবার সেখানে কন্ডিশন কি, আমি যদি কয়েন্স গুলোকে ইনফাইনাইট অথবা ফাইনাইট দিই, সেটা আর একটা কনস্ট্রেইন্ট তৈরি করবে। মনে করেন আমি বললাম যে 5 টাকা আছে, খুব সহজে গ্রিডি যদি হইতো খুব সহজে বলতাম 5 টাকায় 20টা কয়েন দিলে তো আমার 100 টাকা হয়ে যায়, এটা কিন্তু আমি খুব সহজে বলতে পারতাম। কিন্তু এখন আমি যদি বলি যে 5 টাকার কয়েন আছে তোমার কাছে 3টা, তখন কিন্তু আর বলা যাবে না। ঠিক আছে, 5 টাকা কয়েন দিয়ে আমি সর্বোচ্চ 15 টাকা বানাইতে পারবো। তো এইটা হচ্ছে ফাইনাইট হিসাব, আমি যদি নাম্বার রেস্ট্রিকশন দিয়ে দিই। ঠিক আছে, তো এই ধরনের শর্তগুলো মেনটেন করে যদি আমরা এটাকে সলভ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই একটা টেবুলার কম্পিউটেশন মেনটেন করতে হবে, যেখানে আমাদের টেবিলের মধ্যে থাকবে যে কয় টাকা আপাতত বানানো হয়েছে এবং কয় টাকা বাকি আছে। ঠিক আছে, এরকম করে টেবুলার কম্পিউটেশন তৈরি করতে হবে। তো এইটা আপনারা একটু সার্চ করে দেখবেন কিভাবে কয়েন চেঞ্জ ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করতে হয়। হুম, তো এটা সার্চ করে যদি নিজেরা সলভ করতে পারেন, সলিউশনটা বের করতে পারেন, তাহলে আপনারা নিজেরা অনেক কিছু শিখতে পারবেন, মানে ডিপি কিভাবে কাজ করে, ডাইনামিক প্রোগ্রামিং। তো এটা আপনারা নিজেরা একটু সার্চ করে দেখবেন। আর একটা প্রবলেম আছে ম্যাক্সিমাম সাব ইন্টারভাল, এটা নিয়ে আমরা আজকে কথা বলতেছি না, আমরা এই বাকি টপিক নিয়ে নেক্সট দিন কথা বলবো। এখানেও আমাদের ন্যাপস্যাক প্রবলেম আছে, যেটা হচ্ছে 0 1 ন্যাপস্যাক। ঠিক আছে, আমরা গ্রিডিতে দেখছিলাম ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। তো আমরা ডিফারেন্স কোথায়, কিভাবে ক্যালকুলেট করে, সেটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা কথা বলবো। তো আপাতত কোনো কোশ্চেন আছে কিনা, যতটুকু পড়া হয়েছে?